আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। যেখানে কতিপয় প্রয়োজনীয় সংখ্যা নিয়ে বলা হয়েছে যে, ১ নম্বরে বলা হলো যে, z এর জোড় এবং বিজোড় সংখ্যা। তো যদি a belongs to z এবং 2 বার a হয়, মানে a কে ২ দ্বারা ভাগ করলে তবে a কে z এ জোড় সংখ্যা বলা হবে। মানে ২ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য, এজন্য বার। আর যখন বিভাজ্য হবে না, নিঃশেষে ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে একে জেড এর বেজোড় সংখ্যা বলা হবে। তো জোড় সংখ্যার সেটকে কি হিসাবে চিহ্নিত করা হয়? ই দিয়ে চিহ্নিত করা হয়। 0 প্লাস মাইনাস 2 4 6। আর বেজোড় সংখ্যার সেটকে ও দিয়ে ভিতরে দাগ দিয়ে ভাবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 এভাবে চিহ্নিত করা হয় বিজোড় সংখ্যার কি সেটকে। ২ বলল যে প্রকৃত উৎপাদক। মনে করি a, b belongs to z এবং a এর মান এবং b এর মান সমান হবে না। এখন a দ্বারা b কে ভাগ করা হয়, তবে a কে b এর প্রকৃত উৎপাদক বলা হবে, কারণ a দ্বারা b কে ভাগ করার পরে নিঃশেষে কি বিভাজ্য। তো 6 এর প্রকৃত, যেমন পূর্ণ সংখ্যায় 6 এর প্রকৃত উৎপাদক প্লাস মাইনাস 1 2 3 এবং ন্যাচারাল সংখ্যার মধ্যে আছে 1 2 3, দুইটা প্রকৃত উৎপাদক। এরপরে জেড এর মৌলিক এবং যৌগিক সংখ্যা। তো মৌলিক এবং যৌগিক সংখ্যা কি? তো এখানে কি বললো? মনে করি p belongs to কি z, তো পূর্ণ সংখ্যার সেট। তো যদি p এর প্লাস মাইনাস 1 ব্যতীত আর কোনো প্রকৃত উৎপাদক কি না থাকে, মানে প্লাস মাইনাস 1 ছাড়া আর কিছুই যাবে না, সেই ক্ষেত্রে p কে z এর মৌলিক সংখ্যা বলা হয়। ইজি আছে। আবার c belongs to z, যদি c এর প্লাস মাইনাস 1 ব্যতীত আর প্রকৃত উৎপাদক থাকে, তবে c কে z এর কি যৌগিক সংখ্যা বলা হয়। যদি প্রকৃত উৎপাদক না থাকে, মৌলিক সংখ্যা, আর যদি থাকে সেক্ষেত্রে যৌগিক সংখ্যা বলা হয়। তো এখানে 2 3 5 ইত্যাদি কি জেড এ মৌলিক সংখ্যা, কিন্তু আবার 4 6 8 এগুলো কি যৌগিক সংখ্যা। ৪ নম্বরে n এ মৌলিক এবং যৌগিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বারে প্রাইম এন্ড কম্পোজিট নাম্বার। প্রাইম মিন্স মৌলিক সংখ্যা এবং কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা। তো মনে করি p belongs to n, যদি p এর 1 ব্যতীত আর কোনো প্রকৃত উৎপাদক না থাকে, তবে p কে n এ মৌলিক সংখ্যা বলা হয়। আর যদি c ধরি, c belongs to n, c এর 1 ব্যতীত আরো প্রকৃত উৎপাদক থাকে, তাহলে c কে n এ যৌগিক সংখ্যা বলা হয়, মানে কম্পোজিট নাম্বার বলা হয়। যেমন 2 3 5 7 ইত্যাদিতে n এ মৌলিক সংখ্যা, কারণ 1 ছাড়া আর কিছু যাবে না। 1 আর সেই সংখ্যা, কিন্তু 4 6 8 এই ক্ষেত্রে যৌগিক সংখ্যা, কারণ এখানে 1 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে শেষে বিভাজ্য হবে। তো বিশেষ দ্রষ্টব্যতে বলছে n এ প্রথম মৌলিক সংখ্যা 2, যা একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর n এবং z এ মৌলিক সংখ্যা উল্লেখ না থাকলে n এ মৌলিক সংখ্যা বিবেচনা করতে কি উঠছে, উঠে নাই। আচ্ছা, যুগল মৌলিক সংখ্যা কাকে বলে? এখানে বলছে যে যদি দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য কত হবে? 2 হবে। কার পার্থক্য? মৌলিক সংখ্যার পার্থক্য। তবে উহাদের যুগল মৌলিক সংখ্যা
বলা হয়, যেমন ৩ এবং ৫। কারণ ৩ এবং ৫ মৌলিক সংখ্যা, কিন্তু এদের কি ব্যবধান কি 2 না, বিয়োগ করলে এটাই। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এখানে বলছে যে মনে করি a1 a2 an পর্যন্ত বিলংস টু z, প্লাস মাইনাস হতে পারে। d কিন্তু কি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। যদি d দ্বারা a1 কে ভাগ করি, d দ্বারা a2 কে ভাগ করি, d দ্বারা a টু দি পাওয়ার n পর্যন্ত কে ভাগ করা হয়, তবে d কে a1 a2 a2 n এর সাধারণ উৎপাদক বা বিভাজক কি বলা হবে। তো a1 a2 n পর্যন্ত এর কমপক্ষে একটি শূন্য না হলে শূন্য হবে না, কারণ শূন্য ভাগ সামথিং মানে কি অসীম না, ইনফিনিটি। তো সসীম সংখ্যক থাকবে শূন্য না হলে। এরূপ সাধারণ বিভাজকের মধ্যে যেটা এই বিভাজকের মধ্যে যেটা বৃহত্তম বিভাজক, তাকে কি বলা হয়? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। এটা আমরা ছোটবেলায় করে আসছি যে গসাগু কাকে বলে। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। তো এখানে উদাহরণ দিল ৪ আর ১০ এর মধ্যে কোন সংখ্যা বড়? একটু বিভাজকের মধ্যে সবচেয়ে বড় যেটা, ওটা 2। সাধারণ বিভাজকের মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা 4। এই ৩টা সাধারণ বিভাজকের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে কি 2। তাই বলছে যে সাধারণ বিভাজকের মধ্যে বৃহত্তম বিভাজক যেটা, সেটাকে কি বলে? আমাদের গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। তো ৬ বলল কি নিয়া? সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক। তো a1 a2 a টু দি পাওয়ার n belongs to z এবং a1 a2 এর মান 1 হয়, তবে a1 a2 a টু দি পাওয়ার 1 সংখ্যাগুলো সহমৌলিক বা সংক্ষেপে কি মৌলিক সংখ্যা হবে। যেহেতু 8 এবং 13 এর মধ্যে 1 ছাড়া এবং ওই সংখ্যা ছাড়া আর কিছু হচ্ছে না, সেক্ষেত্রে 1 হচ্ছে কি 8 এবং 13 সংখ্যাদ্বয় সহমৌলিক। এরা সহমৌলিক সংখ্যা, পরস্পর সহমৌলিক। এমনি তো মৌলিক 13, কিন্তু যখন ভাগ করতে যে গসাগু পাচ্ছি কত 1, সেক্ষেত্রে আমার 8 এবং 13 কি হয়ে যাচ্ছে? সহমৌলিক হয়ে যাচ্ছে বা সাপেক্ষ মৌলিক। তো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এটা তো এ z belongs to z এবং সকল পূর্ণ সংখ্যাগুলি কি অশূন্য। যদি a1 m কে a1 দ্বারা ভাগ করলে, m কে a2 দ্বারা ভাগ করলে, a টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে m ধনাত্মক কি পূর্ণ সংখ্যা হয়। তবে m কে a1 a2 a টু দি পাওয়ার n এর সাধারণ গুণিতক বলা হয়। কাকে? m কে এগুলার সাধারণ গুণিতক বলা হবে, উপরেরটা আর কি। m ভাগ a2, m কে a1 a2 এর সাধারণ কি বলা হবে? গুণিতক বলা হবে। এতক্ষণ নিচেরটা দিয়ে কাজ করছি, এখন লসাগুতে উপরেরটা দিয়ে কাজ করতেছি। তো সংখ্যাগুলির অসংখ্য সাধারণ গুণিতক আছে। হ্যাঁ, আছে। তো এরূপ সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা, এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। তো উদাহরণস্বরূপ ৪, ৬, ১০ সংখ্যাগুলির সাধারণ গুণিতক সমূহ কি? ৬০, ১২০, ১৮০, ২৪০, ৩০০, যেখানে সর্বনিম্ন ক্ষুদ্রতম কোনটা? ৬০ না? এই যে জন্য এই ৬০ হচ্ছে কি এদের লসাগু।
8 এ মার্সিনি সংখ্যা নিয়ে বলা হয়েছে যে যদি p মৌলিক সংখ্যা হয় তবে 2p-1 আকারের সংখ্যাকে মার্সিনি সংখ্যা বলা হয়। p কি হতে হবে? p হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা এবং 2p-1 আকারের সংখ্যাকে কি সংখ্যা বলে? মার্সিনি সংখ্যা। মার্সিনি সংখ্যাকে MP দ্বারা প্রকাশ করা হয়। আর ফারমান সংখ্যা হচ্ছে 2n+1 আকারের পূর্ণ সংখ্যাকে ফারমান সংখ্যা বলা হয়। এটাকে Fn দ্বারা প্রকাশ করা হয়। Fm দ্বারা প্রকাশ করা হয় ফারমান সংখ্যা আর MP দ্বারা প্রকাশ করা হয় মার্সিনি সংখ্যা। এখন ভাগ প্রক্রিয়া, ভাগ তো আমরা সবাই জানি যে B belongs to Z এবং B কি হতে পারবে না? শূন্য নয় কারণ। তবে অনন্য Q আর Z এর জন্য Q আর কি? ভাগশেষ। একটা ভাগফল, একটা ভাগশেষ। তো A যদি ভাজ্য, B ভাজক মানে নিচে থাকবে। A ভাগ B সমান কি? ভাগফল Q আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা কি? আর না ভাগশেষ যোগ হয়। তো এটাই বলছে আর শূন্যও হইতে পারে, আবার শূন্যের থেকে বড় হইতে পারে। কিন্তু b এর সমান হবে না। b এর থেকে অলওয়েজ ছোট হবে। এই r এর মান অলওয়েজ b এর থেকে কি হবে? ছোট হবে। এটাই বলছে যে bq প্লাস r একই কথা। bq কি? প্লাস r। এখন ২টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয় ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। মানে ইউক্লিডের ভাগ প্রক্রিয়া। তো এটা আমি পরবর্তী ভিডিওতে কভার করতেছি। এই ভিডিও এ পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।